তোমরা যারা একাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছো তোমাদের জন্য তেলেনাপোতা আবিষ্কার এই গল্পটিকে সহজ করে টেক্সট ধরে ধরে পড়ানোর যে আয়োজন চলছিল সেই প্রসঙ্গে অলরেডি দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে। তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই দুটি ক্লাসকে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই দুটি ক্লাস একদম বোমভাস্ত্র, ওই দুটি ক্লাস তোমাদের দেখা অবশ্যই প্রয়োজন। আমি এটা বড় ঘোষণা করছি, তোমাদের এই দুটি ক্লাস দেখলে এই গল্প থেকে আর কোনো প্রকার ডাউটস থাকবে না। আজকে ওই দ্বিতীয় সূত্র ধরে তৃতীয় ক্লাস, আজকে এই তেলেনাপোতা আবিষ্কার গল্পের তৃতীয় এবং আশা করি আজকেই শেষ করে দেবো, শেষ ক্লাস। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ দিয়ে দেখো, অনেক উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। ভিডিও শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে প্রথমেই বলে রাখি, তোমাদের এই তেলেনাপোতা আবিষ্কার গল্প থেকে অলরেডি একটি নোটস দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা সেই নোটস পাওনি বা দেখোনি তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে একাদশ শ্রেণীর যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নাও, এবং একাদশ শ্রেণীর আরও অনেক ভিডিও রয়েছে, তোমরা সেগুলিকে মিস করো না। চলে আসি আজকের আলোচনায়। আজকে এই তেলেনাপোতা আবিষ্কার গল্পের তৃতীয় ক্লাস, আগের দুটি ক্লাস তোমরা অবশ্যই দেখে নিও। তেলেনাপোতা আবিষ্কার গল্পের যে দ্বিতীয় ক্লাস অর্থাৎ সেকেন্ড ক্লাসে আমরা শেষ করেছিলাম এই জায়গায় যে সেই মেয়েটি অর্থাৎ গল্পের কথক অর্থাৎ নায়ক পুকুর ঘাটে মাছ ধরার জন্য বসে রয়েছেন, কিন্তু মাছ পাননি। তিনি নানান রকম পুকুর ঘাটের দৃশ্য দেখছেন, কারণ তিনি শহরের মানুষ, তিনি পুকুর ঘাটের এই রকম দৃশ্য শহরে দেখতে পাননি বা সুযোগ পাননি, তাই তিনি এগুলিকে উপভোগ করছেন। ঠিক তখনই একজন মেয়ে এই পুকুর ঘাটে আসবে এবং কথকের সাথে একটু আলাপ বিনিময় করার চেষ্টা করবে। এখানেই এসে আমরা শেষ করেছিলাম। কলসি নিয়ে চলে যেতে যেতে বলে যাবে, এই যে বসে আছেন কেন, টান দিন। এইখানেই আমরা দ্বিতীয় ক্লাস শেষ করেছিলাম। আজকে তারপর থেকে আমরা পড়ব। প্রথমেই বলে নিই, আমি আগেও বারবার বলেছি গল্পটিতে সবই বলা হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ ঘটবে এরকম করে বলা হচ্ছে, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য বা পড়ার সুবিধার জন্য ঘটছে অর্থাৎ এগুলোই ঘটছে এরকম করে পড়ে নেব। অর্থাৎ গল্পটার পড়ার টেকনিকটাই এরকম, যা কিছু ঘটবে সেটা ঘটছে বলে আমাদের ধরে নিতে হবে। চলে আসি। সে কণ্ঠ এমন শান্ত ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না। অর্থাৎ সেই মেয়েটির কথা বলার মধ্যে যে নিঃসংকোচ ভাব সেটা আপনার খুব ভালো লাগবে। অর্থাৎ আপনার মনে হবে না যে আপনি কোনো অপরিচিত মেয়ের সাথে কথা বলছেন। শুধু আকস্মিক চমকের দরুন বিহ্বল হয়ে ছিপ টান দিতে আপনি ভুলে যাবেন। শুধু আকস্মিক একটু চমকে উঠবেন যে এইভাবে নিঃসংকোচ কেউ কথা বলতে পারে। কোনো মেয়ে যে কাউকে চেনে না, কোনো পুরুষকে চেনে না, সেই পুরুষের সাথে কথা বলতে পারে এত নিঃসংকোচে, এটা ভেবে আপনি বিহ্বল হয়ে পড়বেন, অবাক হয়ে পড়বেন, এবং সেটার দরুন আপনি ছিপে টান দিতে ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই। অর্থাৎ মাছ হয়তো টোপ খেতে এসেছিল, কিন্তু আপনি ওই মেয়েটির কথা বলাটিকে ভাবার জন্য সেই বড়শিতে টান দিতে ভুলে গেছেন। ফলে কি হয়েছে, মাছ যথারীত তার টোপটি খেয়ে চলে গেছে। অর্থাৎ মাছ আপনার পাওয়া হবে না। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। অর্থাৎ মেয়েটির দিকে আপনি একটু অপ্রস্তুতভাবে তাকাবেন। অর্থাৎ মেয়েটিকে এটিই বুঝিয়ে দেবেন যে আপনার দিকে তাকাতে গিয়েই আমার মাছটি চলে গেল। সেও মুখ ফুরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। অর্থাৎ আপনি হয়তো অগোচরে একটুভাবে লক্ষ্য করবেন যে মেয়েটি আপনার এই দশা দেখে, অর্থাৎ মাছ পেলেন না, এই দশা দেখে মেয়েটি যেন হেসে উঠল। অর্থাৎ গল্পের কথক বা নায়কের এই রকম দশা দেখে মেয়েটি হাসলো। এখানে এই মেয়েটিকে সে সম্পর্কে আমরা বিস্তারিত একটু পরেই জানব। পুকুর ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। তারপর বলছি পুকুর ঘাটে এরপর আর কেউ আসবে না, কেউ এলো না পুকুর ঘাটে, সেই মেয়েটিই একমাত্র জল নিতে এসেছিল। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেবার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। অর্থাৎ মাছরাঙা পাখিটা যেটা সে মাছ ধরছিল সে চলে গেছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা
নিয়েই বোধহয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না। অর্থাৎ এই যে মাছ ধরতে এসেছে গল্পের নায়ক, তার যে কতটা শক্তি বা মাছ ধরার কতটা সামর্থ্য রয়েছে সেটা হয়তো মাছেরা বুঝে গেছে। তাই মাছেরা আর দ্বিতীয়বার এই গল্পের নায়ক যে তার বড়শিতে বিদ্ধ হওয়ার জন্য আসবে না। খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। খানিক আগে যে ঘটলো, অর্থাৎ মেয়েটি এলো, মেয়েটি তাকে বলে গেল যে টান দিন, এই ঘটনাটা গল্পের নায়ক কি মনে করবে যে অবাস্তব। এরকম কি হয়? এত নিঃসংকোচে কোনো অপরিচিত পুরুষকে কোনো মেয়ে কি কথা বলতে পারে? এটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম থেকে মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই জনহীন ঘুমের দেশ, ঘুমের দেশ কেন বলা হচ্ছে? কারণ নির্জন দেশ, অর্থাৎ অজপাড়া গাঁ। আমি বারবার এই গল্পটা পড়ানোর সময় বলছি যে তেলেনাপোতা আবিষ্কার একটা অজপাড়া গাঁ, যেখানে সভ্যতার যে দিকগুলি সেগুলি হয়তো শহরের মতো অতখানি পৌঁছায়নি। এই জন্যই বলছি ঘুমের দেশ। এই ঘুমের দেশে যে ওরকম মেয়ে আছে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ গল্পের নায়ক, গল্পের কথক এটা বিশ্বাস করে উঠতে পারলো না যে এরকমও মেয়ে থাকতে পারে এই গণ্ড গ্রামে। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। অর্থাৎ এই গল্পের যে নায়ক সে মাছ পেল না, মাছ ধরতে এসেও তার মাছ ধরা আর হলো না। তখন সে কি হলো, বিরক্তি নিয়ে সে উঠে পড়লো যে আর মাছ ধরে কাজ নেই। ফিরে গিয়ে হয়তো দেখবেন, ফিরে গিয়ে দেখলো কি দেখলো, আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়ে গেছে। অর্থাৎ এই গল্পের নায়কের সাথে যে দুজন বন্ধু এসেছিল, একজন ঘুমাতে ভালোবাসে, একজন মদ্যপান করতে ভালোবাসে, এই দুজন বন্ধুর কানে অলরেডি এই গল্পের নায়কের যে মাছ ধরার ব্যর্থতার খবর সেটা হয়তো চলে গেছে। কে পাঠিয়েছে? সেই মেয়েটি। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এ কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করতে হয়তো আপনার পান রসিক বন্ধুর কাছে শুনবেন। কে আবার বলবে, ওই এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো। যে আপনার পান রসিক অর্থাৎ যে মদ্যপ বন্ধু, যে মদ্যপান করতে ভালোবাসে, সেই বন্ধু আপনাকে কি বলবে যে যামিনী ঘাটে গিয়েছিল। তাহলে এই মেয়েটির নাম কি? যামিনী। যামিনী ঘাটে গিয়েছিল, তোমার মাছ ধরার কাণ্ড কারখানা সে দেখে এসেছে, সেটাই আমাদের এসে বলল। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে। অর্থাৎ এই গল্পের নায়ক তখন কৌতূহলী হয়ে নিজে থেকে যেচে এই যামিনীর পরিচয় জিজ্ঞাসা করলো। তখন হয়তো জানতে পারবেন যে পুকুরঘাটে সেই অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার পান রসিক বন্ধুটিরই জ্ঞাতি স্থানীয়া। তখন জানতে পারা গেল, অর্থাৎ গল্পের নায়ক কি জানতে পারলো, যে যে মেয়েটি পুকুরঘাটে গিয়েছিল তার নাম যামিনী, এবং সে গল্পের নায়কের যে মদ্যপ বন্ধু বা যে মদ খেতে ভালোবাসে যে বন্ধুটি, সেই বন্ধুর কোনো জ্ঞাতি, আত্মীয়। অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে এই তেলেনাপোতা আবিষ্কার করতে বা তেলেনাপোতা গ্রামে, গণ্ডগ্রামে এসেছে এই গল্পের নায়ক এবং তার আর একজন বন্ধু, এই পানরসিক বন্ধুটির সূত্র ধরেই। এই পানরসিক বন্ধুটিই হয়তো এদেরকে নিয়ে এসেছে, এটা বোঝা গেল, কারণ এখানে তার আত্মীয় রয়েছে। এরপর আমরা চলে আসি, সেই সঙ্গে আরও শুনবেন দ্বীপ প্রাহরিক আহারের ব্যবস্থাটা সেদিনকার মতো ওদের ওখানেই হয়েছে। এর সাথেও আরও কিছু জানা গেল কি, যে দ্বিপ্রহরে অর্থাৎ দুপুরবেলার যে খাবার, সে খাবার খাওয়ার ব্যবস্থাটা ওই যামিনীদের ঘরেই হয়েছে। যে ভগ্নস্তূপে গত রাতে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল, দিনের রূঢ় আলোয় তার শ্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। বুঝে যে রাতে, অর্থাৎ আগের রাতে এই গল্পের নায়ক ছাদে উঠে একটি নারী মূর্তি দেখেছিল বিপরীত কোনো এক ঘরে, অর্থাৎ সে যে ঘরে দাঁড়িয়েছিল, সে যে বাড়ির ছাদে দাঁড়িয়েছিল তার অপোজিট বিপরীত কোনো একটি ঘরে জানলা দিয়ে সে একটি নারী মূর্তি দেখেছিল। এই নারী মূর্তি যেই যামিনী, তার এবার সেটা সন্দেহ কেটে গেল এবং সে কি ভাবলো, যে সে মূর্তিটাকে যেভাবে দেখেছিল, এই মেয়েটি যে শ্রীহীন দশা, জীর্ণ দশা এতখানি, সেটা সে ভাবতে পারেনি। অর্থাৎ রাতে সে ভেবেছিল এটি কোনো পরিদেশের মেয়ে, হয়তো খুব সুন্দরী, কিন্তু সে এতখানি জীর্ণ শীর্ণ সে এটা ভাবতে পারেনি। রাত্রির মায়া সরে গিয়ে তার নগ্ন ধ্বংস মূর্তি এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারেননি। রাত্রির নগ্ন মূর্তি, যে রাত্রির যে মূর্তি ছিল মায়ারূপ মূর্তি,
অর্থাৎ এই গণ্ডগ্রাম তেলেনাপোতা আবিষ্কার, এই গণ্ডগ্রাম তেলেনাপোতা যে এত ভয়ঙ্কর, এত কুৎসিত মূর্তি ধরেছে সেটা আপনি হয়তো বুঝতে পারবেন। এখানে শুধু মেয়েটির যে কুৎসিত মূর্তি সেটা বলা হচ্ছে না, এখানে গোটা গ্রামটারও বলা হচ্ছে। গোটা গ্রামটাও যে এত কুৎসিত সেটা এই গল্পের নায়করা যখন রাত্রে এসেছে তারা বুঝতে পারেনি, ভেবেছিল কোনো স্বপ্নের দেশে এসেছে, কিন্তু তা যে নয়। অর্থাৎ গল্পের এই তিনজন প্রধান চরিত্রের নায়কের স্বপ্নভঙ্গ ঘটল। তারা যে স্বপ্ন নিয়ে এসেছিল তেলেনাপোতা, তারা মাছ তো পেলই না এবং স্বপ্নও ভঙ্গ ঘটল। তারা ভাবলো কি যে এটা কুৎসিত দেশ, এখানকার মেয়ে এবং সবই কুৎসিত। এরপর এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন। এইটি কোনটি? এই যে এরা অর্থাৎ গল্পের যে তিনজন ক্যারেক্টার এসেছে, এই ক্যারেক্টাররা যেখানে থাকছে অর্থাৎ ভগ্নপ্রায় সেই ধ্বংসপ্রায় বাড়িটি, এটিও যে যামিনীদেরই, এটা ভেবে আপনি অবাক হয়ে যাবেন। এই বাড়ি একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে। এই বাড়ির অর্থাৎ তার অপোজিটের একটি বাড়ি, সেটাও যামিনীদের, এরকম ধরা হচ্ছে যে এই বাড়ির একটি ঘরে আপনাদের আহারের বন্দোবস্ত হয়ে গেছে। আয়োজন যৎসামান্য হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে, আয়োজন যৎসামান্য করা হয়েছে, হয়তো যামিনী নিজেই পরিবেশন করছে। আয়োজন মানে খাবারের আয়োজন, হয়তো অল্প স্বল্পই আয়োজন করতে পেরেছে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই তা লক্ষ্য করেছেন, শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য আরও বেশি করে আপনার চোখে পড়বে। অর্থাৎ খেতে গিয়ে গল্পের নায়ক লক্ষ্য করলো যে মেয়েটির মুখে একটা করুণ রয়েছে, করুণতা, একটা গাম্ভীর্যও রয়েছে, নিঃসংকোচ ভাবও রয়েছে, হয়তো মেয়েটি লজ্জা টজ্জা সেরকম পায় না। এরপর এই পরিত্যক্ত বিস্মৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। এইখানটা ভালো করে বুঝতে হবে। বলছে এই পরিত্যক্ত শ্রীহীন বিস্মৃত লোকালয়, এই যে গণ্ডগ্রামের যে করুণ দশা, গণ্ডগ্রামটাকে দেখে মনে হচ্ছে করুণ কান্নায় যেন ডুকরে কাঁদছে বা ভুগছে, করুণ একটা কোনো অভিশাপে ভুগছে। এই যে করুণ দশাটা, গোটা গ্রামের করুণ দশা যেন এই মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে। এরকম গল্পের নায়ক মনে করছে যে মেয়েটিকে দেখা মানেই এই গোটা গ্রামের অবস্থাটা বুঝে নেওয়া, অর্থাৎ গোটা গ্রামের মানুষজন কেমন সেটা বুঝে যাবে এই গল্পের নায়ক। এরপর সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংস স্তূপেই ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তার কি মনে হবে? গল্পের নায়ক কি মনে করছে যে একদিন হয়তো এই গ্রাম ধ্বংসস্তূপের মতোই হয়ে যাবে এবং এই মেয়েটিও এই ধ্বংসস্তূপেই একদিন হয়তো বিলীন হয়ে যাবে। এবং পরের প্যারা, আপনাদের পরিবেশন করতে করতে 2-4 বার তাকে চঞ্চল এবং উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। এই গল্পের নায়ক কি দেখছে? মেয়েটি পরিবেশন করতে 2-4 বার চঞ্চল হচ্ছে এবং উদ্বিগ্ন হয়ে উঠছে। কেন হচ্ছে পরে জানতে পারবো। উপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন কাকে ডাকছে। এই গল্পের নায়ক কি দেখছে? যে উপরতলার কোনো একটা ঘর থেকে একটা ক্ষীণ, একটা খুব কম আওয়াজের একটা গলা কোনো মানুষের, সে যেন কাকে ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে তার মুখের বেদনা ছায়া যেন আরও গম্ভীর হয়ে উঠছে মনে হবে। প্রত্যেকবার অর্থাৎ যামিনী বারবার ঘরের বাইরে যাচ্ছে আর আসছে এবং প্রত্যেকবারই তার মুখের থেকে যেন একটা গভীর মনোবেদনা যেন ফুটে উঠছে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতাও রয়েছে। কেন? এটা পরে আমরা জানছি। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। খাওয়া শেষ করে এই গল্পের যে 3টে ক্যারেক্টার, নায়ক এবং বাকি 2 বন্ধু একটু বিশ্রাম করছে। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে যে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে। এখানে ইতস্তত করে কে যেন হবে, যে যেন নয়, এখানে বানানে একটু ভুল আছে হয়তো বইয়ের। দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মনিদা অর্থাৎ এই পানরসিক বন্ধু যার সাথে যামিনীর আত্মীয়তার সম্পর্ক ছিল, এখানে একটা ক্যারেক্টারে আমরা নাম পেলাম যে পানরসিক বন্ধু, তার নাম মনিদা। এই যামিনী মনিদাকে ডাকছে যে একটু শুনে যাও। মনিদা আপনার সেই পানরসিক বন্ধু, তিনি দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্ন স্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না। অর্থাৎ এই যামিনীর সাথে মনিদার যে কথোপকথন হচ্ছে, যামিনী তাকে ডাকলো কোনো একটা আলোচনার জন্য, সেখানে কি আলোচনা হলো সেটা সবই শোনা যাচ্ছে, শুনবেন। অর্থাৎ শোনা গেল
যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, যামিনী অত্যন্ত কাতর স্বরে কি বলে যাচ্ছে যে মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি আর বলবো। অর্থাৎ যামিনীর মা ওপরতলার ঘরে রয়েছে, সে এই তিনজন ব্যক্তি যে কলকাতা থেকে এসেছে এটা জানা মাত্রই তার মা উদ্বিগ্ন হয়ে উঠেছে, অস্থির হয়ে উঠেছে, পাগলের মতো হয়ে উঠেছে। কেন হয়ে উঠেছে সেটা জানছি। মণি একটু বিরক্তির স্বরে বলবে, ওহ সেই খেয়াল এখনো, নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি। সেই খেয়াল। মণিদা এবার এই মণি অর্থাৎ গল্পের কথকের, গল্পের নায়কের প্রাণরসিক বন্ধু, সে একটু অবাক হবে এবং একটু বিরক্তিও লাগবে তার। বলবে সেই একই জেদ বা একই খেয়াল এখনও তার যায়নি। অর্থাৎ যামিনীর মায়ের কি জেদ না, নিরঞ্জন বলে কোনো একজন হয়তো এসেছে শহর থেকে। হ্যাঁ, এবার যামিনী বলবে কি, হ্যাঁ কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছে না, আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকাচ্ছিস? কি যে আমি করব ভেবে পাচ্ছি না। যামিনী কি বলছে যে যামিনীর মা বলেছে যে নিরঞ্জন নিশ্চয়ই এসেছে, সে লজ্জায় কথা বলতে আসতে পারছে না, যামিনী তাকে লুকাচ্ছে, অর্থাৎ যামিনী তাকে আসতে দিচ্ছে না। তার মা এইটা মনে করেছে। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই যে ডবল কোটেশনটা রয়েছে, সে নিশ্চয়ই এসেছে, এটা বলছে যামিনীর মা। ডবল কোটেশনে যে ভরা রয়েছে, সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার কাছে দেখা করতে আসতে পারছে না। কে? এই নিরঞ্জন বলে কোনো একটা ব্যক্তি, সে দেখা করতে আসতে পারছে না যামিনীর মায়ের কাছে। যামিনীর মা এরকমটা ভেবেছে। এবার যামিনী বলছে কি যে আমি করব ভেবে পাচ্ছি না, যে এইরকম অবস্থায় মা অস্থির হয়ে উঠেছে তোমাদের আসার খবর শুনেই, এবং ভাবছে নিরঞ্জন বলে কেউ একজন এসেছে, কিন্তু আমি কি করব এটা বুঝতে পারছি না। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝে না। যামিনী বলছে যে মা অন্ধ হয়ে গেছেন, তারপর থেকেই মা চোখে দেখতে পান না, তারপর থেকেই এত অস্থির, কথা যে কোনো কথাতেই অস্থির হয়ে ওঠেন এবং কিছুতেই কোনো কিছু বোঝালে তিনি বুঝতে চান না। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করবেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। বুঝছি, তখন এই আমার মাকে বোঝানো এমন দায় হয়ে ওঠে যে মাথা খোঁড়াখুড়ি এরকম শুরু করবেন। এ তো বড় মুশকিল দেখছি। এবার মণিদা বলছে যে এ তো খুব মুশকিলের কথা, সমস্যার কথা। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদের কেউ নিরঞ্জন নয়। এই মণিদা বলছে যে শহর থেকে আমরা যে তিনজন এসেছি তাদের মধ্যে যে কেউ নিরঞ্জন নয়, এটা যদি চোখ থাকতো তাহলে দেখিয়ে দিতাম, কিন্তু এই অন্ধ মানুষকে কি করে বোঝানো যাবে যে নিরঞ্জন আসেনি। উপর থেকে দুর্বল অথচ তীক্ষ্ণ ক্রুদ্ধ কণ্ঠের ডাক এবার আপনারাও শুনতে পাবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একটিবার চলো মণিদা, যদি একটু বুঝিয়ে টুঝিয়ে ঠান্ডা করতে পারো। যামিনী অনুরোধ করছে কি, যে মণিদা তুমি বুঝিয়ে বলো গা মাকে যে নিরঞ্জন বলে কেউ আসেনি। আচ্ছা তুই যা, আমি আসছি। মণিদা কি বললো যে তুমি চলো, যামিনীকে বললো তুই যা, আমি তোর কিছু পরেই আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এ আচ্ছা জ্বালা হয়েছে তো, যা হোক, বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছেন, কিছুতেই মরবেন না। এখানটার প্রশ্ন হয়, বুড়ি পণ করে বসে আছেন, পণ মানে জেদ বা দিব্যি করেছেন। কি দিব্যি? যে নিরঞ্জনকে দেখা না মাত্র আমি মরবো না, এই দিব্যি করে বসে আছে। এখানে কে বলছে? মণিদা, যে আচ্ছা সমস্যায় ভুগছি, বুড়ি জেদ করে বসে আছে যে কিছুতেই আমি মরবো না। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। অর্থাৎ মণিদা সে হয়তো আগেও এখানে এসেছিল এবং নিরঞ্জনের সাথে এসেছিল, তাই ব্যাপারটা কি ঘটেছিল সে জানে। কিন্তু এই যে নবাগত দুজন, গল্পের নায়ক এবং আর একজন যে ঘুমাতে ভালোবাসে, সেই দুজন বন্ধু, এরা এবার ব্যাপারটা কি হয়েছে জানতে চাইবে, যে নিরঞ্জনকে কেন্দ্র করে এই যামিনীর মায়ের এত উতলা হওয়ার কারণ কি। মণি বিরক্ত স্বরে এবার বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কে এক বোনপোর সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। উনি মানে যামিনীর মা। বলছে যামিনীর মা তার এক দূর সম্পর্কের বোনপো নিরঞ্জন, তার সাথে যামিনীর বিয়ে ঠিক করেছিল ছেলেবেলায়। বছর 4 আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশে চাকরি থেকে ফিরে এসে ওর মেয়েকে বিয়ে করবে। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভিতর বসে সেই আশায় দিন গুনছে। বলছে বছর 4 আগেও নিরঞ্জন এসে বলে গিয়েছিল যে যামিনীকে সে বিয়ে করবে সে বিদেশ থেকে চাকরি করে ফিরলেই। সেই থেকেই এই বুড়ি অর্থাৎ যামিনীর মা এখানে বসে এই পুরী
পুরী বলা হচ্ছে অজগর পুরী, মানে এখানে এই গণ্ডগ্রামে বসে বসে সেই দিন গুনছে যে কবে নিরঞ্জন আসবে এবং তার মেয়েকে বিয়ে করবে, উদ্ধার করবে। আপনি নিজে এবার না জিজ্ঞাসা না করে পারবেন না নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি? এবার এই গল্পের নায়ক জিজ্ঞাসা করলো যে নিরঞ্জন কি সত্যই সেই বিদেশ থেকে আর ফেরে নাই? এবার মণিদা উত্তর দিচ্ছে, অর্থাৎ আরেকটা বন্ধু মণি, সে উত্তর দিচ্ছে, আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? অর্থাৎ নিরঞ্জন বিদেশ যায়নি। সে এই গল্পের যে যামিনীর মা তাকে হয়তো মিথ্যা এরকম কিছু বলেছিল বা মন রাখার জন্য কোনো কথা বলেছিল। নেহাত বুড়ি না ছোড় বান্দা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল। বলছে নেহাত বুড়ি ছাড়ছিল না, তাই এখান থেকে তাকে তো কিছু একটা বলে যেতে হবে, তাই নিরঞ্জন হয়তো ধাপ্পা দিয়ে একটা মিথ্যা কথা বলে গিয়েছিল যে বিদেশ যাচ্ছে। এমন ঘুটে করুণীর মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। এবার মণি বলছে যে এরকম ঘুটে করুণীর মেয়ে, অর্থাৎ হত দরিদ্র, একদম কিছুই নেই, দেখতেও ভালো নয় যামিনী, সেরকম শ্রীহীন, এই রকম মেয়েকে বিয়ে করতে নিরঞ্জনের দায় পড়েছে। অর্থাৎ তার কি দায়, কেন সে বিয়ে করতে যাবে? সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে। বলছে নিরঞ্জন কবে দিব্যি সংসার করছে, সে বিদেশও যায়নি আর সে যামিনীকে বিয়ে করবেও না। সে জাস্ট একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল যে ফালতু ঝামেলা করে লাভ নেই, এই রকম। কিন্তু সে কথা ওকে কে বলে? কিন্তু এই বুড়ি সেই কথা মানতে চাইছে না, যে নিশ্চয়ই নিরঞ্জন এসেছে। সে এটা মনে করছে যে নিরঞ্জন বিয়ে করতে পারে না, কারণ নিরঞ্জন তাকে কথা দিয়ে গিয়েছিল, কথার খেলাপ সে করবে না। কিন্তু নিরঞ্জন কবেই বিয়ে করে নিয়েছে। বললে বিশ্বাসই করবে না, আর বিশ্বাস যদি করেন তাহলে এক্ষুনি দম ছুটে অক্কা কে মিছিমিছি পাতকের ভাবি হবে। বলছে নিরঞ্জন যে আসেনি বা নিরঞ্জন যে বিয়ে করে নিয়েছে এই কথা বললে বিশ্বাস করবে না যামিনীর মা। কিন্তু যদি বিশ্বাসও করে নেয় তাহলে বলছে এখনই সে অক্কা, এরকম ব্যাপারটা। অক্কা মানে তার মনে বা হৃদয়ে প্রচুর আঘাত লাগবে, তাহলে সে এখনই হয়তো মারা যেতে পারে। তাই বলছে তাকে কেউ বোঝাতে চায়ও না, কেন মিছিমিছি কেউ পাপের ভাগী হবে। যামিনী নিরঞ্জনের কথা জানে। এবার গল্পের নায়ক প্রশ্ন করছে যে যামিনী কি নিরঞ্জনের এই বিয়ে করে নেওয়ার ব্যাপারটা জানে? এবার মণিদা উত্তর দিচ্ছে, বলছে তা জানে। তার জানে না? বলছে হ্যাঁ অবশ্যই তা জানে বই কি, কিন্তু মার কাছে বলবার তো জো নেই। বলছে মার কাছে বলবার তার উপায় নেই, যাই কর্মভোগ সেরে আসি। বলছে এবার মণিদা বলছে আমি যাই কর্মভোগ সেরে আসি। কর্মভোগ মানে এই নিরঞ্জন যে আসেনি এই কথাটা বুঝিয়ে বলে আসি, বোঝাতে এখন অনেক সময় লাগবে। বলে মণি সিঁড়ি দিয়ে পা বাড়াবে। বলছে এই বলেই মণি সিঁড়ি দিয়ে উঠতে চলে গেল বা ওঠার উপক্রম করছে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারিয়েই আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে গল্পের নায়ক নিজেই উঠে দাঁড়ালো। হঠাৎ সে হয়তো বলে ফেলবেন চলো আমিও যাব। এই গল্পের নায়ক বলে ফেললো যে আমিও যাচ্ছি, চলো বুড়িকে সান্ত্বনা দেব। তুমি যাবে? মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। মণি এবার বিস্ময় নিয়ে সে চমকে গেছে যে সে কি করতে যাবে। সে অবাক হয়ে গেছে যে গল্পের নায়কের যাওয়ার কারণ কি। গল্পের নায়ক বলছে হ্যাঁ কেবল কোনো আপত্তি আছে গেলে? এরপর গল্পের নায়ক বলছে আমি যে যাব তাতে কোনো আপত্তি আছে কি? অর্থাৎ যামিনীর মাকে আমিও সান্ত্বনা দিতে যাব, কোনো আপত্তি রয়েছে? মণি বলছে না, আপত্তি কিসের? বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে উপরে, যেখানে যামিনীর মা রয়েছে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছাবেন মনে হবে উপরে নয় মাটির তলা সুড়ঙ্গে বুঝি তার স্থান। অর্থাৎ ঘরটা এত অন্ধকার, একদম ভগ্নপ্রায় সেই ঘরে এসে পৌঁছাবেন, মনে হবে যেন মাটির নিচের কোনো ঘরে এসেছেন, মাটির উপরে নয়। একটিমাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখ সবই ঝাপসা ঠেকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটি ভাঙা তক্তা বসে ছিন্ন কণ্ঠা মানে কাঁথা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। বলছে বাইরে থেকে এসে আপনারা যখনই ঘরে ঢুকবেন, যখনই ঢুকলো অর্থাৎ গল্পের নায়ক এবং তার বন্ধু মণি, তারা কি দেখলো যে একটা কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। কঙ্কালসার মানে রোগশয্যায় ভুগে ভুগে এবং অপুষ্টিজনিত কারণে খেতেও পায় না, কঙ্কালসার দশা। তক্তপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে, তক্তাপাশের পাশেই যামিনীও দাঁড়িয়ে পাথরের মূর্তি হয়ে গেছে। সে যেন অবাক, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। এরপরই চলে আসি আমরা পরেরটায়। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের
মধ্যেও যেন চাঞ্চল্য দেখা যাবে। সেই কঙ্কালসার মূর্তির মধ্যে আপনাদের পদশব্দ শুনে যেন একটা চঞ্চলতা দেখা দিচ্ছে। আপনাদের মানে এই গল্পের নায়ক এবং গল্পের মণি যখন পৌঁছালো, তাদের পদশব্দ শুনেই যেন একটা চঞ্চলতা দেখা দিয়েছে এই যামিনীর মায়ের মধ্যে। কে? নিরঞ্জন এলি? যামিনীর মা এবার বলছে যে কে বাবা নিরঞ্জন, তুমি এলে? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে, কিছুতেই যে নিশ্চিন্ত হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না? যামিনীর মা এখানে কি বলছে যে কে নিরঞ্জন এলি বাবা? এতদিনে মাসিকে মনে পড়েছে? তোর আসার খবর না পাওয়া পর্যন্ত আমি যে মরতেও পাচ্ছি না, কারণ এই মেয়েটার কি হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে যামিনীর হয়তো ঘরের আর কেউ নেই, তার মা এবং মেয়ে এই দুজনই সম্বল। কেন নেই সেটা আমরা জানতে পারবো পরে। মণি কি যেন বলতে যাবে, অর্থাৎ মণি কি যেন বলতে গেল, ঠিক তখনই তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলবে, না মাসিমা আর পালাবো না। এইখানটা ভালো করে বুঝতে হবে। বলছে মণি কি যেন একটা বলতে গেল, সে বলতে গিয়েছিল মণি হয়তো নিরঞ্জন আসেনি, এটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই তাকে বাধা দিল গল্পের নায়ক এবং সে বলে উঠল, না মাসিমা আমি আর পালাবো না। অর্থাৎ গল্পের নায়ক সে নিরঞ্জনের ভূমিকা নিয়ে নিল এবং নিরঞ্জনের ভূমিকায় এই যামিনীর মাকে একটু আশ্বস্ত করার চেষ্টা করল। মুখ না তুলেও মণি বিমূঢ়তা ও আর একটি স্থাণুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। বলছে সবাই অবাক, যামিনীও অবাক, মণিও অবাক। এ কি বলল গল্পের নায়ক, হঠাৎ এ কি বলে ফেলল। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোঠরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। মনে হবে সেই শূন্য কোঠরের ভিতর দিয়ে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। এরকম একটা ব্যাপার। বোঝে এই যামিনীর মা তখন অন্ধ দুটি চোখ নিয়ে যেন তাকাচ্ছে এই গল্পের নায়কের দিকে এবং গল্পের নায়ক মনে করছে যেন সেই অন্ধ চোখের ভিতর দিয়েই যামিনীর মা যেন বুঝে নিচ্ছে যে সে নিরঞ্জন কিনা। অর্থাৎ তার মধ্যে একটা বিশ্বাস চলে এসেছে এই ব্যাপারটা। এরপর চলে আসি, কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে। আপনি অনুভব করবেন, তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে একটা প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি। এই যামিনীর মা এই গল্পের নায়কের মুখ থেকে যেই শুনলো যে সে নিরঞ্জন এবং নিরঞ্জন এসেছে, তখনই সে এবার আশ্বস্ত হলো। সে বলছে কি যে আমি জানতাম, যামিনীর মা বলছে আমি জানতাম তুই না এলে থাকতে পারবি না বাবা, ঠিক আছে, এরপর আমার মরেও শান্তি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধা কথা বলতে বলতে হাঁপাচ্ছে এবং গল্পের নায়ক এই যামিনীর মুখের উপর দিয়ে একবার তাকিয়ে নিল এবং তারপরেই কি মনে হচ্ছে যে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও যেন কি যেন একটা গলছে। কার? এই যামিনীর মনের থেকে যেন কি একটা গলছে, মন আস্তে আস্তে বিগলিত হচ্ছে। অর্থাৎ তার মনের মধ্যে যেন একটা ক্রমশ আলগা ভাব দেখা দিচ্ছে। অর্থাৎ যামিনীর মুখ চেয়ে গল্পের নায়ক প্রথম মনে করেছিল কি একটা গাম্ভীর্য আছে, লজ্জা নেই, তার মধ্যে একটা লজ্জা নেই, এরকমটাই তো তার মনে প্রথম ধারণা জেগেছিল। কিন্তু এখন মনে করছে না, এই মেয়েটির মধ্যেও যেন লজ্জা আছে। ভাগ্য জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদান তৈরি এক সুদৃঢ় শপথের আলগা যেন একটা শপথ, সুদৃঢ় যেন শপথ ছিল ভাগ্য আর জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি। এখানে বুঝতে হবে ভাগ্য, জীবন আর হতাশা এই মিলে যেন একটা শপথ, একটা গণ্ডি যেন তৈরি হয়ে গিয়েছিল এই যামিনীর জীবনে, যে কেউ হয়তো তাকে কোনোদিন বিয়ে করবে না। কিন্তু যখনই গল্পের নায়কের মুখে সে শুনল সে বিয়ে করতে প্রস্তুত, সে নিরঞ্জনের ভূমিকা নিতে প্রস্তুত, তখন হয়তো যামিনীর মনও আস্তে আস্তে বিগলিত হচ্ছে। সেও যেন সেই তার ফেলে আসা খারাপ দিন ভুলে এবার নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। না, এখানটা নয়, এরপর আমরা এখান থেকে শুরু করব। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা,
এবার বৃদ্ধা কি বলছে, যে যামিনীকে বিয়ে করে তুই বাবা খুব সুখী হবি। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। বলছে এরকম মেয়ে হয় না, যামিনীর মতো মেয়ে নেই, খুব কম। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই, কতদিন রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে যন্ত্রণা দিই তা কি আমি জানি না। তবুও মুখে ওর রা নেই, রা মানে কোনো কথা নেই, কোনো প্রতিবাদ নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। আমার যে মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আঁকড়ে এখানে ধুঁকছে, এখানে সেখানে ধুঁকছে। এর মধ্যে একেবারে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কি না করেছে। বলছে যামিনী খুব ভালো মেয়ে, কষ্ট সহ্য করে। আমাদের এই গণ্ডগ্রাম তেলেনাপোতা যেন শ্মশানের দেশ, এখানে 10টা বাড়ি খুঁজলেও একটা পুরুষকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ আছে, এখানে গল্পের শেষে বলা যাবে যে এই তেলেনাপোতা কেন এইরকম শ্মশানপুরী হয়ে গিয়েছিল, তার কারণ পরে আমরা জানতে পারবো। যামিনী তাই বলছে ঘরে একমাত্র সে মেয়ে এবং পুরুষ, দুই কাজই সে করে, সে সমস্ত কাজই করতে হয় তাকে, তাই খুব কষ্ট সহ্য করতে পারে। এখানে যামিনীর মা যামিনীর সেই চরিত্রটাই বা সেই বৈশিষ্ট্যটাই তুলে ধরছে যে যামিনীকে বিয়ে করলে তুই বাবা খুব সুখী হবি। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। আপনার নিজের চোখের জল বুঝি আর গোপন রাখবেন না, রাখা যাবে না। বলছে আপনি আর চোখের জল ধরতে পারবেন না, এত কষ্ট। এই কষ্ট দেখা মাত্রই আপনি যেন কেঁদে ফেলবেন। অর্থাৎ গল্পের নায়ক কেঁদে ফেললো, তার চোখে জল চলে এসেছে। বৃদ্ধা ছোট একটি নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবি তো বাবা? তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। এবার যামিনীর মা জিজ্ঞাসা করছে যে যামিনীকে তুই বাবা গ্রহণ করবি, তুই কি বিয়ে করবি? তোর না শেষ কথাটা না শোনা পর্যন্ত আমি যেন মরেও শান্তি পাচ্ছি না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। এখানে এই গল্পের নায়ক একটা সাংঘাতিক কথা বলে ফেললো। সে যামিনীর মাকে বলে ফেললো যে আমি তোমাকে কথা দিচ্ছি মাসিমা, আর আমার কথা নড়চড় হবে না। অর্থাৎ একবার নিরঞ্জন চলে গিয়েছিল তাকে ধাপ্পা দিয়ে, যে সে বিদেশ যাচ্ছে, কিন্তু গল্পের নায়ক সে নিরঞ্জনের মতো নয়, সে পালাবে না, তার কথা নড়চড় হবে না, সে যামিনীকে ঠিক বিয়ে করবেই। গল্পের শেষে দেখব এই কথা কতখানি সে রাখতে পারবে। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে, অর্থাৎ এবার যাওয়ার পালা, ফিরে যাওয়ার পালা, শহরে আবার চলে যাওয়ার পালা। তাই গরুর গাড়ি এসেছে, আপনারা 3 জনে একে একে তাতে উঠবেন। অর্থাৎ 3 জন একে একে সেই গরুর গাড়ির ভিতরে উঠল। যাবার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে একটি করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপ টিপ যে পড়ে রইল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যামিনী এখানে বলছে যে আপনার ছিপগুলো তো পড়ে রইল। এবার নায়ক কি উত্তর দিচ্ছে? আপনি হেসে বলবেন, নায়ক উত্তর দিল, থাক না, এবারে পারিনি বলে তেলেনাপোতার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? অর্থাৎ এবারে যে তেলেনাপোতায় মাছ ধরতে পারিনি, তাই বারবার কি তেলেনাপোতায় মাছ ধরতে পারবো না, এরমটা তো নয়। পরের বার, অর্থাৎ আমি এর পরেও আসবো, আমাকে আসতে হবে। এখানে গল্পের নায়ক যামিনীকে বুঝিয়ে দিল যে সে যামিনীকে বিয়ে করার জন্য হয়তো একটু মানসিকভাবে প্রস্তুত, সে তাই আরও একবার বা আরও বারবার এই তেলেনাপোতায় আসবে, তাই সে ছিপটি ফেলে যাচ্ছে। দেখা যাক যে গল্পের নায়ক কতটা কথা রাখতে পারে। এরপর যামিনী মুখ ফিরিয়ে নেবে না, ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটা সকৃতজ্ঞ হাসি শরতে শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। খুব সুন্দর বর্ণনা। বলছে যামিনী মুখ ফিরিয়ে নিল না। সেই কথাটা শোনা মাত্র গল্পের নায়ক যেই বলল যে তেলেনাপোতা সে আসবে, সেই ইঙ্গিতটা যামিনী বুঝতে পেরেছে যে সে যামিনীকে বিবাহ করতে প্রস্তুত। সেই ইঙ্গিত বোঝা মাত্রই যামিনী যেন একটা কৃতজ্ঞতা দিল চোখে চোখে। সেই কৃতজ্ঞতা গল্পের নায়ক বুঝে নিল যে যামিনী এতদিন ধরে যে কষ্টে ভুগছিল যে তাকে কেউ হয়তো গ্রহণ করবে না, সেই কষ্টের সমাধান হলো। গল্পের নায়ক সেই কষ্টের সমাধান করে দিল। তাই যামিনীর হৃদয়ে যেন একটা কৃতজ্ঞতা বোধ লুকিয়েছিল, সেই কৃতজ্ঞতা সে ছুড়ে দিল গল্পের নায়কের দিকে। গল্পের নায়কের হৃদয় সেই কৃতজ্ঞতায় ভেসে উঠল। গাড়ি চলবে,
কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ায় মরকের এক দুর্বার বন্যা তেলেনাপোতাকে চলমান জীবন্ত জগতের এই বিস্মৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন। বলছে এই মণি আপনার বন্ধু মধ্যে সেই আলোচনা চলছে মণিদার মধ্যে। মণি হয়তো এই গ্রামে অনেক কিছু জানে, তাই বলছে যে 100 না 150 বছর আগে এই গ্রামে ম্যালেরিয়া হয়েছিল, বিরাট ম্যালেরিয়ার মরক, মহামারী। সেই মহামারীর বন্যায় তেলেনাপোতার চলমান জীবনের গতি থেমে গিয়েছিল। কেন? এই ম্যালেরিয়ায় অনেক পুরুষ মারা গিয়েছিল, তাই পুরুষ মারা গেলে আর বংশবৃদ্ধি হয় না, এইরকম ব্যাপারটা একটা হয়েছিল। অর্থাৎ ম্যালেরিয়ার প্রকোপে এই তেলেনাপোতা গ্রাম প্রায় শূন্য হয়ে গিয়েছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। এই গল্পের নায়ক কিন্তু এসব কথা শুনতে পাচ্ছে না, তার মনে একটাই ঘোর, এখন তাড়া করে বেড়াচ্ছে যামিনী, তাই সেসব কথা সে শুনতে পাচ্ছে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না, তার চাকার একঘেয়ে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃৎস্পন্দন একটা কথাই বারবার ধ্বনিত হয়ে শুনবেন, ফিরে আসবো, ফিরে আসবই। এই কথাটা এই গল্পের নায়ককে বারবার তাড়া করছে যে সে কি ফিরে আসবে, ফিরে আসবো। ফিরে আসবো মানে কি? সে কি ফিরে আসবে? অর্থাৎ সে যে বলে ফেললো যামিনীকে, কথা দিল বিয়ে করব, সে কি এটা ভুল করলো না ঠিক করলো? এই দ্বন্দ্ব গল্পের নায়ককে তাড়া করে বেড়াচ্ছে যে সেটা ভুল না ঠিক করলো। এই যে তাকে কথা দিল ফিরে আসবো, তাই তার কাছে, গল্পের নায়কের কাছে আর কিছুই যেন কোনো বাধা মনে হচ্ছে না। এরপর মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাতপথে যখন এসে পৌঁছাবেন, তখনও আপনার মনে তেলেনাপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। বলছে যখন মহানগরে এসে পৌঁছালো, কলকাতায় এসে 3 জন বন্ধু পৌঁছে গেল, তখনও এই গল্পের নায়কের হৃদয়ে, নায়কের মনে তেলেনাপোতার স্মৃতি বেশ উজ্জ্বল। ছোটোখাটো বাধা বিলম্বিত দিন কেটে যাবে, মনের আকাশে একটু করে কুয়াশা জমেছে কিনা আপনি টের পাবেন না। তারপর যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনাপোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণায় ও কম্প দেওয়া শীতের লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। অর্থাৎ যেদিন এই গল্পের নায়ক আবার প্রস্তুত হচ্ছে যে তেলেনাপোতায় যাওয়ার জন্য, ঠিক তখনই বলছে গল্পের নায়কের একটু শারীরিক অসুস্থতা শুরু হবে, মাথায় তীব্র যন্ত্রণা আর কাঁপুনি দিয়ে জ্বর, মানে ম্যালেরিয়ার লক্ষণ শুরু হবে। থার্মোমিটারের পারা মানে পারদ জানাবে 105 ডিগ্রি জ্বর। ডাক্তার এসে বলবে, অর্থাৎ ডাক্তার এসে গল্পের নায়ককে কি বলে গেল, যে ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন, বাগালেন মানে পেলেন, কোথা থেকে ম্যালেরিয়া ধরালেন। আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন। গল্পের নায়ক জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে গেল। এরপর বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়ায় কম্পিত পদে এসে বসবেন, যখন বহুদিন পর দীর্ঘ ম্যালেরিয়ার জ্বর ভোগের পর যখন গল্পের নায়ক এসে বসলো বাইরের হাওয়া এবং বাতাসের সংস্পর্শে, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে দেহ ও মনের অনেক ধোঁয়া মোছা ইতিমধ্যে হয়ে গেছে। তখন কি দেখা গেল যে তেলেনাপোতার যে স্মৃতি তার মনে ছিল, সেই যামিনীকে কথা দেওয়া, যামিনীর মাকে কথা দেওয়া, সেই সবই যেন সব মুছে গেছে। অস্ত যাওয়া তারার মতো তেলেনাপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে। তেলেনাপোতার যে স্মৃতিগুলো সেগুলো যেন স্বপ্ন বলে মনে হচ্ছে। স্বপ্ন কেমন হয়, তা সত্যি না মিথ্যা তার কোনো ঠিক ঠিকানা থাকে না। ঠিক তেলেনাপোতাও যেন মনে হচ্ছে যে তেলেনাপোতা বলে সত্যি কিছু নেই। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও সত্যি কিছু নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর ও করুণ ধ্বংসপুরী ছায়ার মতো, সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। এই যে তেলেনাপোতা যাওয়া, যামিনীর সাথে পরিচয় হওয়া, যামিনীকে ভালো লাগা, যামিনীকে বিবাহ করার কথা দিয়ে আসা, এই সব কিছুই যেন তখন গল্পের নায়কের কাছে মনে হচ্ছে স্বপ্ন, কল্পনা, ক্ষণিকের ভুল, ক্ষণিকের কল্পনা, যেন আবছা কুয়াশা, অর্থাৎ সব কিছু স্মৃতি যেন মুছে গেছে। এই মুহূর্তে এসে, এইখানে এসে আমরা গল্পের নায়কের একটা চারিত্রিক বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি, যে শহরের মানুষ সাধারণত কি হয়, তারা নাগরিক জীবনে অভ্যস্ত, ব্যস্ত জীবনে অভ্যস্ত, তারা কখন কাকে কি কথা দেয় সেটা মনে থাকে না। এই তেলেনাপোতা আবিষ্কার করতে গিয়ে
গল্পের নায়ক যামিনীকে যে কথা দিয়ে এসেছিল সেই কথাও সে শেষ পর্যন্ত রাখলো না। সে বলে এসেছিল যে সে ফিরবে, কিন্তু সে ফিরল না। তার ফেরার উপায় নেই, কারণ তার কাছে তেলেনাপোতার স্মৃতি মুছে গেছে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নাগরিক জীবনে অভ্যস্ত শহরের মানুষদের একটা বৈশিষ্ট্য উঠে আসছে এখানে। গল্পের নায়ক সেই নাগরিক জীবনের অভ্যস্ত, তাই তার কাছে যে সেই কথা দেওয়াটার গুরুত্ব নেই। যেমনটা নিরঞ্জন করেছিল যামিনীকে কথা দিয়ে আর বিয়ে করেনি, এই গল্পের নায়কও ঠিক তেমনটাই করলো, কথা দিয়ে আর বিয়ে করলো না। এখানে যেন নিরঞ্জন আর গল্পের নায়ক একাকার, অর্থাৎ একই যেন ব্যক্তির প্রতিরূপ হয়ে উঠছে। দুজন প্রতিরূপ মানে একই রকম দুটো ক্যারেক্টার। নিরঞ্জন ঠিক যেমনভাবে শহরের মানুষ কথা দিয়ে এসেছিল যে বিয়ে করবে, কিন্তু বিয়ে করলো না, গল্পের নায়কও ঠিক তেমন। এবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা, একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে, এখানটা বুঝতে হবে, ক্ষণিক মানে অল্প সময়ের জন্য, আবিষ্কৃত হওয়া মানে শহরের মানুষদের কাছে সেটা চিনে ওঠা। একটা গণ্ডগ্রাম তেলেনাপোতা, কেউ চেনে না, কেউ জানেও না, বলছে এই শহরের মানুষরা সেখানে গিয়ে এই অংশটাকে চিনে এলো, তেলেনাপোতা জীবনকে দেখে এলো। এই দেখাটাই যেন আবিষ্কার, অনুভব করাটাই যেন আবিষ্কার। সেই দেখা এবং অনুভব হওয়ার পর যেন আবার সে তেলেনাপোতা যেমন অন্ধকারে বা রাত্রির অতলতায় নিমগ্ন ছিল যেন হারিয়ে গেল। এখানে সেটাই বলছে যে গল্পের নায়কের হৃদয়েই বা মনেই তেলেনাপোতার আবিষ্কার ঘটেছিল, সেই তেলেনাপোতাকে বুঝতে পেরেছিল, চিনেছিল, সেই আবার এই স্মৃতিকে ভুলে গেল। তাই তেলেনাপোতা আবিষ্কার হলো এবং আবিষ্কার হওয়ার পর আবার সেই আবিষ্কারের যে ফল সেটা যেন অন্ধকারে মিশে গেল। এখানেই গল্পের আলোচনা শেষ হলো। তোমরা যারা পরপর 3টি ক্লাসকে দেখবে, অবশ্যই এই গল্পের প্রসঙ্গে কোনো ডাউটস তোমাদের থাকবে না। তোমরা যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যাদের এই আলোচনা ভালো লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে।